এবং ভালো মেয়ে সালপাল দেখলেও লোভ লালসা করতো। বিয়েবাদী হলে তাদেরকে বলে ইয়ে করা লাগতো, কুরবানি করলে তাদেরকে এসে বলে দূরে নিয়ে যায় হয়তো করা লাগতো। 1947-এ এনারা দেশ ভাগ হওয়ার পরেই এনারা আস্তে আস্তে বিলুপ্ত এখান থেকে চলে যায়। ভাগীরথী নদীর তীরে 12 বিঘা জমির উপরে দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস। কিন্তু অনেকেই হয়তো জানেন না, আমাদের দেশেও একটি হাজারদুয়ারি আছে, আর সেটি 12 বিঘা নয়, বরং 50 বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে এখনো। রাজশাহীর এক নিভৃত পল্লীতে এর অবস্থান। তবে অনাদরে দিনে দিনে হারিয়ে যেতে বসেছে এই জমিদার বাড়িটি। রাজশাহী শহর থেকে বাসে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ আসার পর অটোরিকশায় হাজারদুয়ারি জমিদার বাড়ি যাওয়া যায়। ভবানীগঞ্জ থেকে এটি 18 কিলোমিটার দূরে অবস্থিত। নওগাঁ কিংবা নাটোর থেকে নলডাঙ্গা হয়েও সড়ক পথে যাওয়া যায়। জমিদার বাড়ির পাশেই রয়েছে বীরকুৎসা রেল স্টেশন। এই স্টেশন থেকে হেঁটে কিংবা ভ্যানে অথবা অটোরিকশায় যাওয়া যাবে জমিদার বাড়িটি দেখতে। তবে এই স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি নেই। এই জন্য নওগাঁর আত্রাই বা নাটোরের মাদনগর স্টেশনে নেমে অন্য বাহনে জমিদার বাড়ি যাওয়া যাবে মাত্র আধা ঘন্টায়। আর আপনি যদি ঢাকা থেকে বাসে আসতে চান তাহলে ঢাকা থেকে নাটোরের বাস ভাড়া নন এসিতে পড়বে 570 টাকা এবং এসিতে পড়বে 1000 টাকা। ঢাকা থেকে বাসে আসলে আমি সাজেস্ট করব ন্যাশনাল ট্রাভেলসকে। ন্যাশনাল ট্রাভেলসের বহরে রয়েছে স্ক্যানিয়া মাল্টি এক্সেল বাস, যা আপনাদের ভ্রমণকে অত্যন্ত আনন্দদায়ক করে তুলবে। হাজারদুয়ারি জমিদার বাড়িটি দেখতে আমরা গিয়েছিলাম বাইকে করে, আর আমার সফর সঙ্গী হিসেবে ছিল ফাইসাল ব্লগস। রাজশাহী থেকে প্রায় 70 কিলোমিটার বাইক চালানোর পরে আমরা হাজারদুয়ারি জমিদার বাড়িতে এসে পৌঁছাই এবং হাজারদুয়ারি জমিদার বাড়িতে ঢুকতেই আমরা চায়ের দোকান পেয়ে যাই। এইখানে আমরা চা এবং সিঙ্গারা খাই, তবে সিঙ্গারাটা বেশ ভালো লেগেছে আমার কাছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো এতক্ষণ আসলে ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কোথায় চলে আসছি। আজকে কিন্তু আমি চলে আসছি হাজারদুয়ারির সেই জমিদার বাড়িতে। আর এখন আপনাদেরকে এই হাজারদুয়ারি জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস এবং এই রাজা কেমন ছিল এবং এই রাজা কতটা মানুষের উপর অত্যাচারী ছিল সকল কিছু আপনাদেরকে জানাই দেব। আর এই রাজবাড়ির বর্তমান পরিস্থিতি কেমন আছে সেটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দেবো। দর্শক, আপনার ভিডিওটি দেখতে থাকুন। নওগাঁর আত্রাইয়ের আমরুলডিহির রাজা ছিলেন গোপাল ধাম। তিনি ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মেয়ে প্রভাতীবালার বিয়ে দেন। বীরেশ্বরের ডাকনাম ছিল বীরুবাবু। ওই সময় পার্শ্ববর্তী বাগমারার বীরকুৎসা ছিল গোপাল ধামের একটি পরগনা। প্রভাতীবালা ও বীরুবাবুর বিয়ের পর রাজা গোপাল ধাম তার এই পরগনা মেয়ে জামাতার নামে লিখে দেন। পরে শৌখিন রাজকন্যা প্রভাতীবালার পছন্দ মতো বীরুবাবু বীরকুৎসায় এই অট্টালিকা গড়ে তোলেন। বীরুবাবুর 2 ভাই রামবাবু ও দুর্গাবাবুও থাকতেন এই প্রাসাদে। জমিদার বীরুবাবুর ছিল হাতি ও ঘোড়া। হাতিতে চড়ে তিনি জমিদারি দেখাশোনা করতেন। খাজনা আদায়ের জন্য তার ছিল পর্যাপ্ত নায়েব। পাশেই ছিল খাজনা আদায়ের ঘর। খাজনা আদায়ের ঘরটি বর্তমানে হয়ে গেছে ভূমি অফিস, আর জমিদার বাড়ির পূজা মণ্ডপটি হয়ে গেছে পোস্ট অফিস। প্রাসাদের পশ্চিম খিড়কি দরজা পার হয়ে শান বাঁধানো পুকুর। এই পুকুরে শুধু জমিদার পরিবারই গোসল করত। প্রাসাদের ভেতরে আছে জলসাঘর। এখানে গান বাজনা করতে আসতো কলকাতার ভোলানাথ অপেরা। প্রাসাদের সামনে ছিল ফুলের বাগান, এখন সেখানে দোকানপাট। 1947 সালে দেশভাগের পর বিশাল অট্টালিকা ও জমিজমা ফেলে বীরুবাবু সপরিবারে ভারতের হুগলি জেলার চন্দননগরে চলে যান। এরপর প্রাসাদের সম্পত্তি চলে যায় সরকারের হাতে। এটি জমিদার বাড়ি হলেও প্রত্নতত্ত্ব বিভাগের কাছে এর নাম বীরকুৎসা রাজবাড়ি। সেই সময় জমিদারের কোথা থেকে ওনারা জমিদারি করে আসছিলেন এবং ইনাদের সকল কিছু ইনারাই চালাতেন। এই এলাকা ধরে এই এলাকা দিয়ে হাঁটে যেতে লাগলে স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়া যেত না, ঘোড়ায় চড়ে যেতে পারতো না, ঘোড়ায় চড়ে যেতে পারতো না। তাদেরকে ধরে হয়তো বা মানে অপমান করতো বা মারধর করতো এবং পরের দায়ে অনেকে এলে এসে অনেকে মারপিট করতো এবং ভালো মেয়ে সালপাল দেখলেও লোভ লালসা করতো। এরকম
বিয়েবাদী হলে তাদেরকে বলে ইয়ে করা লাগতো, কুরবানি করলে তাদেরকে এসে বলে দূরে নিয়ে যেয়ে হয়তো করা লাগতো। এরকম অনেক কিছুই ইনার ইতিহাস ছিলেন। ইনার 3টা ছেলে ছিল। এই 3টা ছেলের নাম, একটা বীরবাবু, একটা পঞ্চবাবু, একটা মনে পড়ছে না নামটা। 3টা ছেলে ছিল। ইনার মেয়ে ছিল, মেয়েদের নাম আমার মনে নাই। 2টা মেয়ে শোনা কথা ছিল। ইনারা ছিল 1947-এ ইনারা দেশ ভাগ হওয়ার পরেই ইনারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে এখান থেকে চলে যায়। যাওয়ার পরে এগুলান পরিতত্ত্বভাবে এখানে এইভাবে পড়ে আসে। যার যে মতো কে কোথায় কি খাচ্ছে না খাচ্ছে কি হচ্ছে এগুলান সম্পূর্ণ ক্লিয়ার তো আমি আর বলতে পারি না আমি। তো আগে রাজবাড়িটার অবস্থান কেমন ছিল আর এখন বর্তমানে কেমন আছে? রাজবাড়ির অবস্থান আগে অনেক ভালো ছিল, অনেক উন্নত ছিল, চিকচাক ছিল, সৌন্দর্য ছিল, যাই জিনিস ছিল ভিতরে এবং জানলা দরজা সকল কিছু কমপ্লিট ছিল। আস্তে আস্তে এই যে ভাঙ্গিয়া চুরা খুলে মেলে নিয়ে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলান হতে হতে এই পরিস্থিতি দাঁড়ায় গেছে। ভিতরে রড দেওয়া ছিল, তারপরে কাঁচ দিয়ে ইয়ে করা ছিল, তার বাইর সাইড দিয়ে কলকাতা থেকে মিস্ত্রি এনে খড়খড়ি দরজাগুলান বানায় এনেছিল, ওগুলা দিয়ে আটকানো ছিল। আর টাইলস বা তখন তো টাইলস পাথর, ওই যে শ্বেত পাথর দিয়ে বাঁধা ছিল, সকল শ্বেত পাথর দিয়ে সকল কিছু বাঁধা ছিল। এখন তো সকল কিছু মানে খুলে খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, 1000টা দরজা আমরা হওয়ার থেকে শুনছি। আমার দাদাই জমিদারের বাড়িতে চাকর ছিল, উনি গল্প করছেন বলা শোনা মতেই, তবে আমরা গুনে কোনোদিন দেখিনি। অনেক ঘর দরজা তো ভাঙ্গে পড়ে গেছে, এখন তো আর আমরা অত দেখতে পাই না। জি, এটা মেন ঘরটাই এখন বর্তমানে আছে, অবশিষ্ট আছে। আগে আরো অনেক বড় ছিল, তবে এখন ভেঙে গেছে আর কি। এই যোগীপাড়ার বীরকুৎসা গ্রামে রয়েছে প্রাচীন স্থাপত্য শৈলীতে নির্মিত দোতলা হাজারদুয়ারি জমিদার বাড়ি। এই বিশাল পলেস্তরা খসে পড়া রংচটা বাড়িটির সামনে দাঁড়ালে মনে পড়বে এককালে কত নায়েব মুখর ছিল এই বীরকুৎসা গ্রাম। এখন যে আধুনিক অফিস সিস্টেম তার সবই ছিল এখানে। ভবনের মাঝখান দিয়ে নিচতলা থেকে সিঁড়ি চলে গেছে দোতলার ছাদ পর্যন্ত। নিচতলা ও দোতলায় রয়েছে ছোট বড় বেশ কিছু ঘর। এসব ঘরের সামনে ও পেছনে দুপাশ দিয়েই চলে গেছে লম্বা খোলা বারান্দা। দোতলার ভবনের পূর্ব ও পশ্চিম দিকে 2টি করে 4টি ঘর। এসব ঘরের একদিকে দরজা, অন্য 3 দিকেই জানালা দিয়ে আলো বাতাস ঢোকার ব্যবস্থা ছিল। চুন সুরকি ও দালানের নিচতলা থেকে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে কেবলই মনে হলো এই চুন সুরকি আর ইটের দোতলা দালানের প্রতিটি স্তরে এক সমৃদ্ধ বাংলার স্মৃতি লেগে আছে। মূল ভবনের পূর্ব দিকে রয়েছে আরেকটি একতলা ভবন, প্রায় মুখোমুখি। ভবনটিতে মূল ভবনের নিচতলা ও একতলার ছাদ থেকেও যাওয়া যায়। এই পুরো বাড়ির দরজা ছিল 1000, সেজন্য এর নাম হয়েছিল হাজারদুয়ারি। এমন একটি গল্পই প্রচলিত আছে এই বীরকুৎসায়। প্রতিটি দুয়ারে ছিল সেগুন কাঠের কারুকার্য খচিত দরজা। একসময় দরজাগুলো ছিল 3 স্তরে আবৃত। প্রথম স্তর ছিল কাঠ, এর পরের স্তর ছিল লোহার গ্রিল, শেষ দরজাটি ছিল দামি কাচের তৈরি। এখন সেগুলোর ভাঙা অংশ দেখা যাবে। লোহার গ্রিল কিংবা কাচের কিছুই নেই এখন, তবে ইতিহাস আছে। আর আছে প্রায় 50 বিঘা জমির উপর দাঁড়ানো সেই বিশাল হাজারদুয়ারি জমিদার বাড়ি। আচ্ছা, এই জায়গাটা মূলত আসলে কি ছিল, এই সম্পর্কে আপনি কি জানেন? এগুলো এই জায়গাটা ছিল রান্না বান্না জায়গা। এখানে রান্না বান্না হতে বলেন। আচ্ছা, আমরা একটু কাছ থেকে দেখাই দিই। এটা আঙ্গিনা বলা হয় আমাদের বাংলা ভাষায়, গ্রাম অঞ্চলের ভাষায়। আচ্ছা, এগুলো নিয়ে সবাই খাওয়া দাওয়া রান্নাঘরে এগুলো করতো। তাহলে এই জায়গাটা মূলত ছিল রান্নাঘর। রান্নাঘর তো এখন চাচা মনে হয় প্রায় বিলুপ্তির পথেই চলে গেছে। হ্যাঁ, সব চলে গেছে। এই যে দেখুন একবারে ভেঙে চলে গেছে। আর অনেক জঙ্গল। এই যে এগুলো না আরো ঘর ছিল, এগুলো আরো ঘর ছিল। আচ্ছা, এগুলো উঠাও তো যাইতো চাচা? আপনারা যখন ছোট ছিলেন তখন হয়তো উঠেছে? হ্যাঁ, উঠেছে, আমরা ব্যবহার করতাম, ভালো ছিল সকল কিছু। তো তখন সকল কিছু ভালো ছিল। তো রান্নাঘর এখন বেহাল অবস্থা আমরা দেখতে পাইলাম। আর এই জায়গাটা ছিল মূলত আঙ্গিনা। তো এটা তো তখন ভারত থেকে লোক নিয়ে আসছিল নাকি চাচা? জি, ভারত, কলকাতার সকল কিছু মিস্ত্রি, ইট মিস্ত্রি শুরু করে সকল কিছু যত আসবাবপত্র সবকিছুই ভারত থেকে নিয়ে আসছে। আচ্ছা, আর আমরা এইটা কি চাচা, এটা সম্পর্কে কিছু জানেন? এটাই টয়লেট, এগুলা টয়লেট। আচ্ছা, হ্যাঁ, ওই রকমই লাগছে টয়লেটের মতো। এখানে হয়তো বা টয়লেট কার্যক্রম করে এই জায়গায় হয়তো বা হাত টাত ধুইতো, বেসিনের মতো। আর এটাই হয়তো বা সেই
রাজবাড়ির টয়লেট ছিল। আর এদিক দিয়ে চাচা এটা তো মানে 2 তলাতে উঠা যায় এখন নাকি? জি জি, সিঁড়ি কি এখনো ভালো আছে চাচা? ভালো আছে ভালো আছে। আচ্ছা, কোন দিক দিয়ে ওঠে এগুলো কি আসেন চাচা? না, এগুলো রুম, সব রুম, এগুলো রুম। আচ্ছা, থাকার রুম। এগুলো নিচে তলার রুম সব। আচ্ছা, নিচতলায় রুম। তো চাচা যেহেতু আমাদেরকে সকল কিছু দেখাচ্ছে, এখানে এসে আসলে খুব উপকৃত হলাম। আর এই যে দেখুন সিঁড়ি, 2 তলার সিঁড়ি, আমি তো মনে করলাম যে কি হয়তো বা ভেঙে টেঙে যাবে নাকি, তবে সিঁড়িগুলো কিন্তু এখনো অনেক মজবুত আছে। তো এটা তো ওনারা ব্রিটিশ আমলে চাচা চলে গেছে, তাই না? জি, তো ব্রিটিশ আমলে। ব্রিটিশে না, পাকিস্তানের সময় গেছে, যখন পাকিস্তান হইলো, আচ্ছা আচ্ছা, ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল, হ্যাঁ ওই ব্রিটিশ জি, ওই সময় সেই সময়ে ওনারা 1947-এ আস্তে আস্তে চলে গেছে। আচ্ছা, তো এটা তারও তো অনেক আগে করা ছিল দর্শক। আর এখনো 2 তলাটা যেভাবে আর কি আছে দেখে আমরা বুঝতে পারছি মজবুত আছে, তবে যত্ন না নিলে এটাও কিন্তু একটা সময় ভেঙে পড়ে যাবে। জি, বেহাল অবস্থা। এগুলো আসলে কি, এগুলো কি চাচা থাকারই ঘর? হ্যাঁ, সকল কিছু থাকার, এগুলো সম্পূর্ণ রুম, আচ্ছা কিন্তু এটা তো নষ্ট হয়ে গেছে, ভেঙে শেষ। আচ্ছা, দেখুন এক কথায় মোজাইক করা, জি, ওই সময়েরই পাথর, এগুলো অনেক চিকন পাথর, হয়তো বা সে সময় অনেক দামি ছিল। দামি ছিল। আর আগে তো একটা জিনিস কি, যে মোজাইক করাই সব কিছু চলতো। জি, তো কত রুম, আসলে প্রচুর রুম। এগুলো আসলে শ্বেত পাথর ছিল না চাচা? জি জি, আসলে দর্শক আপনাদেরকে দেখাই, এই যে এখনো 2-1টা আছে, এগুলো আসলে মূলত আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক, এটা হচ্ছে মূলত শ্বেত পাথর। এই যে দেখুন, এগুলো এখনো আছে, তবে এই যে অনেকগুলো এখনো উঠাই নিয়ে চলে গেছে। এই যে দর্শক দেখুন, কি সুন্দর আধুনিকতা ছিল ওই সময়ে, এত সুন্দরভাবে কারুকাজ করা, এটা কিন্তু ভাবা যায় না। এটা মূলত আসলে এই যে বেলকনি, এখানে হয়তো বা রাজারা বিকালবেলায় সময় কাটাতো বা পরিবারের সাথে সময় কাটাতো। এগুলো এরকম সম্পূর্ণ চিকচাক ঝিকঝাক ছিল, কালারিং ঝিকঝাক ছিল, ছিল। সবকিছু ছিল। হ্যাঁ, আমরা এই যে উপরে এই যে নকশাটা দেখতে পাচ্ছি, হয়তো বা আপনাদেরকে আর জুম করে দেখানো যাচ্ছে না, আমার ক্যামেরায় আসলে জুম হয় না। তো এই জায়গাটা কত সুন্দর কারুকাজ। এটাও একটা রুম, আসলে চারিদিকে দরজা আর দরজা, এগুলো কিন্তু সবই দরজা, দেখতেই পাচ্ছেন। এদিকে যাওয়া যায় কি চাচা? জি, যাওয়া যাবে। একটু নামি, আচ্ছা আসেন। এই যে দর্শক, এগুলো আসলে জরাজীর্ণ অবস্থাতে আছে এই মুহূর্তে, ময়লা আর অনেক জরাজীর্ণ হয়ে আছে। আসলে একটা সময় এই জায়গাটাতে অনেক মানুষ থাকতো, অনেক পরিষ্কার ছিল, দেখাশোনা করতো, কিন্তু এখন কি একটা বেহাল অবস্থা। তো দর্শক, 2 তলা সম্পূর্ণটা ঘুরলাম, এখন ছাদের দিকে যাচ্ছি। অন্ধকার আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্রথমে আমি আসলে চিন্তা করেছিলাম যে হয়তো এই ছাদে ওঠা যাবে না, তো এরকম আসলে না, অনেক মজবুতভাবে বানানো ছিল, তার জন্য এখনো জিনিসটা সুন্দর আছে। তবে যে যার যার মতো আর কি, যেভাবে পারছে সেভাবে আর কি জিনিস খুলে নিয়ে চলে যাচ্ছে, নাকি চাচা? জি, কত সুন্দর সিঁড়ি, সে সময় বানানো, উপর নিচ করা। এদিকে তো চাচা রেলিং ছিল নাকি? জি, এগুলো সব, এই যে এগুলো আরো রুম ছিল, এগুলো আচ্ছা, ঝিকঝাক, এগুলো ভেঙে গেছে। এগুলো রুম ছিল? এগুলো সম্পূর্ণ রুম ছিল, ওই ওই রুম পর্যন্ত। আচ্ছা, ওগুলো ভেঙে পড়েছে। পড়েছে। তাহলে হাজারদুয়ার যেহেতু চাচা নাম, জি, আমার তো মন বলছে এখন উপরে উঠে আর সম্পূর্ণটা ঘুরে 1000টা দুয়ার তো মনে হয় হয়ে যাবে চাচা। হয়ে যাবে হয়তো, ছিল এর কারণেই নাম কারণ রেখেছে, হ্যাঁ, তাছাড়া তো আর রাখতো না। হ্যাঁ, যেহেতু এখন অনেকটা ভেঙে গেছে, তারপরে এত দরজা আসলে আমি গুনতেও পারবো না, এত গুনলেও হয়তো আজকে সারাদিন চলে যাবে। জি,
এটি মূলত একদম সামনের অংশ। জি, সামনের অংশ, এই যে আমার বাইকটা দেখতে পাচ্ছি। কত সুন্দর ডিজাইন, সকল কিছু কত সুন্দরভাবে সে সময় বানানো। জি। কত সুন্দর নকশা। এটা হাওয়াখানা বলতো। আচ্ছা, এই জায়গাটা আসলে অনেক বাতাস কিন্তু এই জায়গায়। এটা হাওয়াখানার রুম, রাজা রানী ওনারা হাওয়া খেতেন। আচ্ছা, জমিদার। উপরে তখন তো আসলে আগে, এখন তো আশেপাশে বিল্ডিং হয়েছে, তখন তার আশেপাশে কোনো বিল্ডিং ছিল না। তো যাই হোক দর্শক, এখন আমরা নিচে নামবো, আবার একটু 2 তলাটা ঘুরে দেখবো। আর চাচা যেহেতু আমাদেরকে অনেকক্ষণ সময় দিল, চাচার কাছ থেকেও বিদায় নেব। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।